আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ। অধিবেশন হচ্ছে 3, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা ছবি কিসের ছবি এটা বলতে পারবা? এবং দুটো ছবি দেখা যায়। এটা একটা ছবি, এটা আমরা কি আকাশে মেঘের গর্জন, বিদ্যুৎ বিজলি চমকালে যে ছবিটা সেটা দেখা যাচ্ছে, এবং এটা কি ঘর বাড়ি বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে। তো এখানে দেখো, তাহলে আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কালবৈশাখী ও ভূমিকম্প নির্দেশ করে। আজকের পাঠ হচ্ছে কালবৈশাখী ও ভূমিকম্প। আজকের আমাদের পাঠ হচ্ছে কি কালবৈশাখী ও ভূমিকম্প। তো শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা কালবৈশাখী ব্যাখ্যা করতে পারবে, কালবৈশাখীর ক্ষয়ক্ষতির বর্ণনা করতে পারবে, বাংলাদেশ ও বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চল চিহ্নিত করতে পারবে, ভূমিকম্প থেকে রক্ষার উপায় বিশ্লেষণ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে চিত্রে কোন প্রাকৃতিক দুর্যোগের, এটা বলতে পারবা? তো এটা দেখো, আমরা একটা ঘূর্ণিঝড়ের ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে সমুদ্রের মধ্যে যে ঘূর্ণিঝড় হয় সেই মেঘের ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কালবৈশাখী। এটা হচ্ছে একটা কালবৈশাখীর ছবি। দেখো, কালবৈশাখী এক ধরনের ক্ষণস্থায়ী এবং স্থানীয়ভাবে সৃষ্ট প্রচন্ড ঝড়। সাধারণত বৈশাখ মাসে এই ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী বলা হয়। অর্থাৎ আমরা কালবৈশাখী কাকে বলে সেই সংখ্যাটা আমরা জানলাম। অর্থাৎ কালবৈশাখী এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচন্ড ঝড়। সাধারণত বৈশাখ মাসে এই ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী ঝড় বলা হয়ে থাকে। তোমাদের জন্য একক কাজ হচ্ছে কি, যে কালবৈশাখী বাংলাদেশের জনজীবনে যে ধরনের ক্ষতির প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। আমি আবার বলছি, তোমাদের জন্য একক কাজ হচ্ছে কি, কালবৈশাখী বাংলাদেশের জনজীবনে যে ধরনের ক্ষতির প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তাহলে কালবৈশাখীর প্রভাব, দেখো এখানে আমরা কি ছবিতে কি দেখতে পাচ্ছি, দেখো তো ছবিগুলোতে। দেখো, আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি, একটা পানির মধ্যে লোক আছে, এবং এখানে কি দেখো বিভিন্ন মরা জীবজন্তু কি ভেসে আছে। তারপরে এখানে একটা কি গাছ গাছ পড়ে গেছে কালবৈশাখী ঝড়ের কারণে, সেই গাছের নিচে একটা মানুষ চাপা পড়ে মারা গেছে, এবং বিধ্বস্ত ঘর বাড়ি দেখা যাচ্ছে, এবং এখানে কি ফসলের ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে এখানে। তো এখানে কি হচ্ছে, গবাদি পশুর প্রাণহানি হয়, তারপরে কি হয়, মানুষের প্রাণহানি ঘটে, তারপরে কি ঘটে, ঘর বাড়ি উড়িয়ে নেয়, তারপরে কি ফসলে গাছপালা কি উপড়ে ফেলে। এটা হচ্ছে কালবৈশাখী প্রভাব। কালবৈশাখী প্রভাব, এই প্রভাব হলে এই ক্ষতির আমরা সম্মুখীন হই। কালবৈশাখীর প্রভাব দ্বিতীয় বড়, দেখো এখানে সমুদ্রের যে ট্রলার, ইন্ডিয়ান ট্রলারের ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে কি, এটা কি হচ্ছে, একটা জাহাজ অর্থাৎ স্টিমার যেটা বলবো আমরা, সেটা কি ডুবে গেছে, উল্টে গেছে, নৌ চলাচলে কি বিঘ্ন ঘটায়। তাহলে এই কালবৈশাখী ঝড় কি নৌ চলাচলে বিঘ্ন ঘটতে পারে, নৌ দুর্ঘটনা ঘটে। কালবৈশাখীর প্রভাব দেখো, গবাদি পশুর প্রাণহানি ঘটে, আমরা চিত্রের সাথে দেখতেছি, মানুষের প্রাণহানি ঘটে, ঘর বাড়ি উড়িয়ে নেয়, গাছপালা উপড়ে ফেলে, নৌ চলাচলে বিঘ্ন ঘটায়, নৌ দুর্ঘটনা ঘটায়। এটা হচ্ছে কালবৈশাখীর প্রভাব। কালবৈশাখীর প্রতিকার, দেখো আমরা একটা স্টিমারের ছবি দেখতে পাচ্ছি, এখানে নৌকার ছবি দেখতে পাচ্ছি। নদী পথে নৌকা লঞ্চ চলাচলে বিশেষ সাবধানতা কি অবলম্বন করা প্রয়োজন। এটা হলো আত্মরক্ষার উপায়। চিত্রটি কিসের বলতে পারবা? এখানে দেখো মাটি ফেটে যাওয়ার আমরা ছবি দেখতে পাচ্ছি একটা। তাহলে এখন আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের ফলে কি মাটি ফেটে যায়। দেখো, ভূমিকম্প সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটে। তাহলে দেখো এখানে কি, ভূমিকম্প সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। দেখো এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু আমরা আগাম সতর্ক সংকেত দিতে পারবো না, সম্ভব নয়। কিন্তু যেমন ঝড় বৃষ্টির সংকেত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় থাকে, কিন্তু ভূমিকম্পের সংকেত নয়। যেমন এখানে আমরা পরে যে ছবিটি দেখতে, সিসমোগ্রাফ অর্থাৎ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র, এটা দিয়ে ভূমিকম্প কি পরিমাণে সেটা মাপা হয়ে থাকে। তা ভূমিকম্পের প্রকারভেদ, দেখো আমরা যে ভূমিকম্প কি, এটা মৃদু ভূমিকম্প। দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি, মাঝারি ভূমিকম্প, এবং এটি কি বড় ধরনের ভূমিকম্প। মৃদু ভূমিকম্পে শুধু একটা ঝাঁকুনি হতে পারে, ক্ষয়ক্ষতির পরিমাণ
খুব একটা ঘটে না, কিন্তু মাঝারি ধরনের ভূমিকম্প ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা অনেকটা অংশে বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু বড় ধরনের ভূমিকম্পে একবারে ঘর বাড়ি দালান সব কি বিধ্বস্ত হয়ে যায়, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দেখো ভূমিকম্প প্রবণ অঞ্চল, অর্থাৎ বিশ্বের মধ্যে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো দেখো, এক নম্বর ইরান, যেটা তোমরা এদের চিহ্নিত অংশে দেখতে পাচ্ছ। তারপর কি চীন, এটা ভূমিকম্প প্রবণ অঞ্চল। তারপর কি মেক্সিকো, তারপর কি চিলি, এটা চিলি, এটা ভূমিকম্প অঞ্চল। তারপর কি জাপান, জাপান একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল। বাংলাদেশে এখন আমরা বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল দেখব। দেখো ঢাকা, ঢাকা হচ্ছে কি ভূমিকম্প প্রবণ অঞ্চল। তারপরে সিলেট ভূমিকম্প প্রবণ অঞ্চল, রংপুর ভূমিকম্প প্রবণ অঞ্চল, চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং খুলনা ভূমিকম্প প্রবণ অঞ্চল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2011 সালে 28 সেপ্টেম্বরে সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচন্ড। এই ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল, যেটা 2011 সালে 28 সেপ্টেম্বর ঘটেছিল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ভূমিকম্প থেকে আত্মরক্ষার উপায় দেখো। দেখো কি করতে হবে, দ্রুত লিফট ত্যাগ করতে হবে। অর্থাৎ ভূমিকম্প থেকে আমরা কিভাবে আত্মরক্ষা পেতে পারি, দ্রুত লিফট ত্যাগ করতে হবে, দ্রুত টেবিল বা ডেস্কের নিচে অবস্থান করতে হবে। তবে কি করতে হবে, আলমারি বা উপরে ঝুলানো বস্তু থেকে দূরে অবস্থান করতে হবে। গ্যাসের চুলা দ্রুত বন্ধ করতে হবে। তবে কি করতে হবে, কেউ আহত হলে দ্রুত উদ্ধার করতে হবে। বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকতে হবে। আমরা এই উপায়ে আমরা আত্মরক্ষা পেতে পারি। ভূমিকম্প থেকে আত্মরক্ষার করতে উপায় দেখো। দেখো এখানে কি, খাটের উপরে শুয়ে থাকা যাবে না, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে না, রাস্তায় গাড়ি চালানো যাবে না, তারপরে কি বক্স বা আলমারিতে লুকানো যাবে না। আমরা এভাবে করতে পারি। মূল্যায়ন দেখো, বাংলাদেশে সাধারণত কালবৈশাখী কোন দিক থেকে আসে? বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো কি কি? কিভাবে ভূমিকম্প থেকে আত্মরক্ষা করা যেতে পারে? তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো কি, যে ভূমিকম্প থেকে আত্মরক্ষার জন্য তোমরা তোমার বাড়িতে কি ধরনের প্রস্তুতি নিতে পারো সে সম্পর্কে সর্বোচ্চ 10টি বাক্য লিখে আনবে। এটি হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।